ফেরদৌস স্টিলে যেটা ঘটলো, যেটা আমরা বলছি যে শিপ ব্রেকিং ইয়ার্ডে এরকম ঘটনা আগেও ঘটেছে এবং যতবারই ঘটে ততবারই দেখা যায় বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যুর কাহিনী ঘটে এবং পরবর্তীতে সেগুলো নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলা 1 মাসও পেরোয়নি। এবার 9 জনের মৃত্যু ঘটলো। মানে এখানে আপনি দীর্ঘসূত্রিতা, পরিকল্পনা, দুর্নীতি নাকি উদাসীনতা, কোনটাকে দায়ী করবেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ৭১ টেলিভিশনে যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে। প্রথমেই একটি মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা শুধুমাত্র শোক প্রকাশ করতে পারি। এখানে এই শিপইয়ার্ডে যারা কাজ করে শ্রমিক, তারা কি পরিস্থিতিতে কেমন অবস্থায় কাজ করে এটা যদি দেখেন, সবচেয়ে মানবেতর যে জায়গাটা, তাদের কোনো নিরাপত্তা নেই, কোনো মানে খাওয়া দাওয়া যা কিছু সব একই জায়গায়। আপনি যদি একটা হিসাবে দেখেন, গত 20 বছরে 2005 থেকে যদি 2024 সাল পর্যন্ত দেখেন, এই সময়ের মধ্যে যে দুর্ঘটনাগুলো ঘটেছে প্রায় 49টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে দেখা গেছে মারা গেছে আপনার 257 জনের মতো। এবং প্রতিবারই যখনই মারা যায় তখন একটা মামলা হয়। 49টি দুর্ঘটনা কত সময় ধরে বললেন আপনি 2005 থেকে 2024 পর্যন্ত। আচ্ছা, 5 থেকে 24। হ্যাঁ, ঠিক আছে। এবং মারা গেছে আপনার 257 জন, আর এর সঙ্গে এখন আপনার যুক্ত হচ্ছে এই আরো 9 জন। এবং প্রতিটা পরিবার, এদেরকে নিয়ে আসা হয় অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে। আর একবার যারা এই শিপ ব্রেকিং ইয়ার্ডে যখন একবার ঢুকতে পারে, কিন্তু যাওয়ার আর কোনো রকম সময়টা তাদের থাকে না, নির্ধারিত থাকে না, ঢুকতে পারে। এটাই হচ্ছে তাদের মানে জীবনের কাহিনী হচ্ছে এটা। তো এদের জীবনটা মানে একেবারে খাওয়া দাওয়া সব কিছু এটার মধ্যে, মানে টাইম টেবিল নেই, কখন তারা কাজ করবে, কখন তারা খাবে দাবে, কাজ সামনে থাকলেই করতে হবে। আর শিপ ব্রেকিং এটা হচ্ছে মূলত তারা যে কিছু কেমিক্যালস ইউজ করতে হয়, সেই কেমিক্যালস লিক হয়ে যেয়ে তারপরে কিন্তু তাদের শ্বাসকষ্ট। এটা কি খুব সনাতন পদ্ধতিতে ছিল নাকি? এটা সনাতন পদ্ধতি না, এখন কিছুটা আপগ্রেডেড হয়েছে। আচ্ছা, আগে যেভাবে ভাঙতে হতো সেটা এখন তো সেটা না, এখন বেশ একটু সহজ করে দেওয়া হয়েছে। যে মানে সহজ হোক আর আধুনিক হোক, নিরাপত্তাটা কিন্তু এখনো ওই পর্যায়ে না। নিরাপত্তাটা যদি তারা এটা খুব সিকিউর করতে হবে, না হলে এই কেমিক্যাল যখনই বের হবে তখন তো মানুষ মারা যাবে। আর তারপরে কি জিনিস, এখানে দেখেন অক্সিজেনের সাপ্লাইটা ওই সময় কিন্তু ছিল না। আপনি অনেক খেয়াল করছেন রিপোর্টের মধ্যে যে অক্সিজেনের তাদের সাপ্লাইটা ছিল না, যে কারণে এই লোকগুলো আরও বেশ কিছু মারা যেত। কিন্তু এবং এই মারা যাওয়ার বিষয়টাকে আরেকটু কমানোও যেত। দুই দিক থেকেই আপনি যদি হিসাব করেন, তাহলে অক্সিজেনের সাপ্লাইটা যদি থাকতো তাহলে মারা যেত কম, 9 জন মারা যেত। নয়তো প্রথম চান্সেই যারা মারা গেছিল হয়তো 3 জন বা 4 জন। এলএনজি পরিবহনকারী জাহাজে স্ক্র্যাপ বলে একটা অংশ থাকে, ওটা কাটতেই হতো। এখন এটা কাটার কারণেই বিষাক্ত গ্যাসগুলো বেরোচ্ছে এবং পরবর্তীতে তারা এখন প্রশ্ন হচ্ছে কাটার যে প্রক্রিয়া, যে ধরন, সেটা কতটা আধুনিক করা গেল, নিরাপদে করা গেল। আমি একটু কথা বলার চেষ্টা করি। ব্যারিস্টার আবু সাহেব, আমরা তো রাজনীতি নিয়ে আলাপ করি, কিন্তু যে মানুষগুলো মারা গেলেন তারা তো আসলে নিজের পেটের দায়ে এখানে কাজ করছেন এবং আজকে যে 9 জন মারা গেলেন তাদেরকে নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আরো অনেক শ্রমিক সেখানে আছে, ঠিক একই রকম ঝুঁকি নিয়ে তারা কাজটা করছেন। আমরা একটা জাহাজ শিপ ব্রেকিং ইয়ার্ড নিয়ে কথা বলছি, যেখানে মামলা হয়, মাস পেরোয়, তারপর আবারও মৃত্যুর ঘটনা ঘটে এবং অন্যান্য যেই জায়গাতে যে শ্রমিকরা আছে তারা কেবল শুনছেন, সেই খবরগুলো আমরা জানছি, কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে আমরা কেউ কিছু বলছি না। কোথায় গিয়ে সংকটটা সবচেয়ে বেশি দেখেন? আমরা কেবল আলাপের মধ্যে থাকবো নাকি আদৌ একটা সমাধান দেখবো এখানে? ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে ৭১ টিভির সকল কলাকুশলী এবং দর্শকদের আমার কৃতজ্ঞতা। পাশাপাশি যে দুজন সহ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ। সমস্যাটা হচ্ছে মানবিকতার দৃষ্টিভঙ্গি। যারা কাজ করছেন, যাদেরকে শ্রমিক হিসেবে আমরা বিবেচনা করছি, আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের উন্নয়নের জন্য, আমাদের জীবনের গতিপথ পজিটিভলি পরিবর্তনের জন্য যাদেরকে আমরা ব্যবহার করি, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র হিসেবে আমরা শ্রমিকদেরকে কি দৃষ্টিতে দেখছি, ফ্যাক্টরি ওনার হিসেবে কি দৃষ্টিভঙ্গিতে দেখছি, আমরা যারা ধনাঢ্যরা আছি তারা কিভাবে তাদেরকে ব্যবহার করছি, সেই জায়গাটাতে মানবিকতাটা আছে কিনা, মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা বোধটা আমাদের আছে কিনা, মানুষের অধিকারের প্রতি আমাদের যে সহমর্মিতা সেটা আছে কিনা, সেটাই হচ্ছে বিষয়। আপনার প্রশ্নের উত্তরটা দাঁড়ায় যে আমরা সম্ভবত মানবিকভাবে দেখছি না আমাদের এই ভাই বোনদের। কারণ যারা আমাদের পরিকল্পনায়, মানে নিরাপত্তা ইস্যুতে আমাদের আলাদা কোনো পরিকল্পনা হয়তো এখানে নেই,
বেসিক হয়তো কিছু আছে, তারপর আর কিছু নেই, যে কারণে স্ক্র্যাপ কাটার মতো একটা মৌলিক কাজ করতে গিয়েই গ্যাসের বিষক্রিয়ায় 9 জন মানুষ মারা যাচ্ছেন, তাও চোখের পলকে এক এক করে। জি, পরিকল্পনাটা তো তখনই আসবে যখন আপনি মানবিকভাবে দেখবেন, আপনি সেই দায়বোধটা আপনার কাঁধে আপনি লালন করবেন। আপনি যদি এভাবে বিষয়টাকে দেখেন যে তারা কাজ করছে, তাদের নিরাপত্তার বিষয়টা অত্যন্ত জরুরি, তারা মারা যেতে পারে, তাদের অঙ্গহানি হতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি পরিকল্পনা প্রণয়ন করেন, তাদের সুরক্ষার ব্যবস্থা করেন এবং আইনের যেই কাঠামোটা আছে সেই কাঠামোটাকে শক্তিশালী করেন, যেন এটার বিচ্যুতি ঘটলে আমরা যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান ধীরে ধীরে অবশ্যই আসবে। কিন্তু আমি যেটি সবসময় দেখেছি সেটি হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে, সেটা কোনো ফ্যাক্টরিতে আগুন লাগা থেকে শুরু করে যানবাহনের দুর্ঘটনা কিংবা আজকে যেটা শিপইয়ার্ডে ঘটলো, আমরা তখন খুব তৎপর হয়ে উঠি, আমরা টকশোতে আলোচনা করি, আমরা বিভিন্ন পরিকল্পনার সমালোচনা করি, তাদের প্রতি, শ্রমিকদের প্রতি আমাদের দায়বদ্ধতারা, মালিকদের যেই করণীয় সেটা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা প্রণয়নের চিন্তা মানে ভাবনা এখানে করেছি? দুটো বিষয় আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, কিন্তু সেই পরিকল্পনার আগে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখারই একটা দৃষ্টিভঙ্গি আমাদের নেই। আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজে আছেন, তিনি আপনার কাছে কিছু জানতে চাইবেন। হ্যাঁ, ব্যারিস্টার সাহেব, আপনার কাছে প্রশ্ন বলতে প্রশ্ন ঠিক না, এটা আমরা আলোচনাই করছি। এই শিপইয়ার্ডে কিন্তু ইতিপূর্বে মানে বড় বড় দুর্ঘটনা ঘটেছে এবং একটা হিসাবে দেখলাম যে গত 20 বছরে সেখানে দুর্ঘটনা ঘটেছে আপনার 49টি, আর মানুষ মারা গেছে 257 জন। কিন্তু অবস্থার এই যে একটা দুর্ঘটনা ঘটলেই পরে মামলা হয়, কিন্তু মামলার আলোর মুখ দেখে না, এবং সেখানে যে পরিস্থিতিতে যেভাবে তাদেরকে ব্যবহার করা হয় এইটার কোনো উন্নতি হয় না। তাই এইটা কি আপনারা কোনো দিন কখনোই যে আইনের একটা বা সুপারভিশনের মধ্যে নিয়ে আসতে পারেন কিনা, এইটা হচ্ছে আপনার কাছে একটু জানার বিষয়টা। এবং এটার সাথে একটু মাথায় রাখা প্রয়োজন, মানে যেহেতু একটা কঠিন সময় পর নির্বাচিত সরকার এসেছে, অনেক অনেক প্রত্যাশা নিয়ে আসলে সবাই বসে আছে, কাজে এই জায়গাটাতে তো একটা নজর অবশ্যই করে। জি, আমি যদিও সরকারের লোক নই, কিন্তু সরকারি দলকে আমি প্রতিনিধিত্ব করি, সেই জায়গাটা থেকে আমি বলতে পারি যে আমাদের ভেতরে যে আলোচনাটা হয় সেখানটাতে সকল ক্ষেত্রেই যারা দায়ী ব্যক্তি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং প্রকৃত অর্থে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করা, সেটার জন্য আমরা কথা বলছি, আলোচনা করছি এবং ধীরে 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 আমরা এমন একটা জায়গাতে যেতে চাচ্ছি যেখানটাতে ন্যায় বিচারের সংস্কৃতিটাই চালু হয়ে যাবে। মানুষ এটা আর তখন মনে করতে পারবে না যে কোনো জায়গাটাতে প্রভাবশালী মানুষেরা আছে, ধনাঢ্য ব্যক্তিরা আছে, তারা যা করবে, তারা যে অপরাধ করবে সেখান থেকে তারা ছাড়া পেয়ে যাবে। বিষয়টা এমনটা যেন না থাকে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ যারাই নীতি নির্ধারণী কাজগুলো করছেন, আমরা যারা সহযোগিতা করছি, আমাদের ভেতরে একটা মেলবন্ধন এই জায়গাটাতে আছে, ঐকমত্য আছে যে বাংলাদেশের নীতি প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, এটা আমাদের জন্য একেবারে মৌলিক একটি দায়িত্ব এবং সে দায়িত্বটি পালনে আমরা পিছপা হব না। যেটা আসলে হচ্ছে, আমি প্রথমেই বলেছি, যেখানে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি এবং মানবাধিকারটাকে সমুন্নত রাখবার প্রয়াসটা যদি আমাদের হৃদয়ে ধারণ করি প্রত্যেকটি মানুষ, সেটা কেবল সরকার নয়, সরকারের বাইরেও আমরা যারা আছি, বেসরকারি জায়গাটাতে আমরা যারা কাজ করছি, আমরা বিভিন্ন ফ্যাক্টরি চালাচ্ছি, শিপইয়ার্ড চালাচ্ছি, তারাও যদি এই দায়িত্ব বোধটার ভেতরে থাকেন, তাহলে এই সমস্যাগুলো আসলে সমাধান হবে। কিছু কিছু বিষয়ের সমাধান আমরা জানি যে মানবাধিকার বা মানবিক দৃষ্টিকোণ যখন কারোর মাইন্ডসেটের মধ্যে থাকবে, তার দ্বারা আসলে এরকম অনিরাপদ কাজ করা সম্ভব না। ঠিক যেমনটা অসাধু ব্যবসায়ীরা যদি নিজেদের মধ্যে নৈতিকতা রাখতো, তাহলে বাজারে সিন্ডিকেট থাকতো না। আমরা জানি কি হলে কি হতো, কিন্তু বাস্তবতা হচ্ছে সেগুলো হচ্ছে না। আমরা একটু আলাপ করার চেষ্টা করি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। বিরোধী দলের ক্ষেত্রে আমরা সবসময় যে জিনিসটা প্রত্যাশা করি, যেই জিনিসটা সরকারের চোখে পড়ছে না বা সরকার গুরুত্ব দিচ্ছে না, বা যেই জিনিসটা নিয়ে খুব বেশি আলাপের প্রয়োজন ছিল কিন্তু সেটা হচ্ছে না, বিরোধী দল সেই জায়গাটাই সরকারের সামনে আনে। আজকে যে ঘটনাটা ঘটলো, যেগুলো নিয়ে আমরা কথা বলছি, এটা আপনাদের নজরে কতটা এসেছে? আপনারা নিজেরা কতটা উদ্বিগ্ন? কখনো কি এই জিনিসটা নিয়ে সরকারের সঙ্গে নিজেদের উদ্বিগ্নতা শেয়ার করেছেন বা প্রত্যাশার কথা বলেছেন? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে জানালের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং বিজ্ঞ আলোচক স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা আজকে আলোচনায় নিয়ে আসলেন, আসলে এটি অত্যন্ত অমানবিক এবং আমরা মর্মাহত প্রকাশ করছি, গভীর
শ্রদ্ধা এবং হচ্ছে যে স্মরণ করছি সমবেদনার সাথে যে 9 জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। আসলে তাদের পরিবার যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে এটা আসলে কোনোভাবেই পূরণ করা বা সম্ভব হবে না। এবং কেউ তার বাবা হারিয়েছে, মা হারিয়েছে এবং হচ্ছে যে ভাই হারিয়েছে, পরিবারের স্বজন হারিয়েছে। আমরা তাদের সাথে সমবেদনা প্রকাশ করছি। আসলে বিষয়টা আপনি যে জিনিসটা বললেন যে আসলে এই বাংলাদেশে যেহেতু আমাদের গার্মেন্টস এবং এই যে ছোটখাটো যে শিল্প কলকারখানা আছে সেই জায়গাগুলোতে আমাদের যে সেফটি নেটের যে ব্যবস্থাটা, সেফটি নেট যেই অ্যারেঞ্জমেন্ট বা ইনস্ট্রুমেন্ট বা যেই প্রি কন্ডিশন গুলো পূরণ করার পরে একটা শিল্প কারখানা তৈরি হওয়া উচিত এবং বা একটা শিল্প কলকারখানা চলতে দেওয়া উচিত। তাদের যে সনদ গুলো গ্রহণ করতে হয় বা যে কন্ডিশন গুলো ফিল আপ করতে হয় সেগুলোতে দেখা যাচ্ছে আমাদের অনেক বড় ঘাটতি এবং এই ঘাটতিটা আসলে যুগ যুগ ধরে চলে আসতেছে। এটা পূরণ করার ক্ষেত্রে আমরা দেখি যে জাতিসংঘের লেবার রাইটস যে অর্গানাইজেশন গুলো আছে বা বিভিন্ন মানবাধিকার সংগঠন গুলো আছে তারা বিভিন্ন সময় এগুলোকে আলোচনায় নিয়ে আসে, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বা মালিকদের পক্ষ থেকে এগুলোকে কন্ডিশন গুলোকে পূরণ করার এই গলতটা আমরা জানি, অ্যাডভোকেট মাহফুজুল হক, এই গলতটা আমরা জানি। আমি কেবল জানতে চাইছিলাম বিরোধী দল বিষয়টা কিভাবে অ্যাড্রেস করছে, কতটা উদ্বিগ্নতা আসলে প্রকাশ করছে সরকারের কাছে। জি, আমি বলছি যে সরকারের কাছে বিরোধী দল উদ্বিগ্নতা প্রকাশ করেছে, কিন্তু আপনি দেখেন যে এই বিষয়টা যেহেতু সরকারেরও, আপনি যেমন বলছেন যে সরকারেরও সময় খুব কম বা 6 মাস সময়, বিরোধী দলও তো সেই একইভাবে 6 মাস সময়। আর সবগুলো বিষয় যে একসাথে অ্যাড্রেস করা গিয়েছে বা অ্যাড্রেস করা মানে যেভাবে করা দরকার ছিল বুঝতে পারছি। তার মানে সংকটের জায়গাটা নিয়ে আলাপ করা দরকার ছিল, আমরা শুরুটা করলাম, নিশ্চয়ই এগুলো নিয়ে কথা হবে। আরো অনেক ইস্যু রয়েছে। আমি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, যে সংকট নিয়ে আমরা কথা বলছি আমরা উত্তরটা পেয়েছি, জটিলতাটা কোথায় সেটা জানি, এখন একটা ফলাফল দেখতে চাই। নিরাপত্তার কথা আসলে বারবার মুখে বলি, কাজে আমরা খুব একটা দেখি না। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, একটু আপনার বিরোধী দলের পক্ষ থেকে তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে লেন্স, সেটা দিয়ে একটু জানতে চাই এই সরকারের যে 6 মাস 180 দিন সেটা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? মনে রাখা প্রয়োজন এই 180 দিনের মধ্যে আমরা দেখেছি দুটো ঈদ গেছে, জ্বালানি নিয়ে বৈশ্বিক সংকট দেখেছি দুটো, একটা বৈশ্বিক সংকট, একটা জাতীয় সংকট যেটা এখন চলছে। আমরা দেখেছি ইরানের সাথে যুদ্ধ, হরমুজ পণ্য বন্ধ হয়ে যাওয়া, নানা জটিলতা, এছাড়াও মব তৈরি করা থেকে শুরু করে বাইরে নানা রকমের ষড়যন্ত্র তো আছেই। সব কিছু মাথায় রেখে বলবেন 180 দিনের সরকার আপনাদের দিক থেকে কতটা সফল হয়েছে? আমরা যদি বলি যে আসলে সরকার 180 দিন বা 6 মাস অতিবাহিত করেছে, তো সেই 6 মাসের একটা সরকারের জন্য যেমন খুব বেশি দিন না, আবার 180 দিন একেবারে কম না। মর্নিং শোজ দ্য ডেজ, এটা আমরা সবাই জানি। তো সরকার যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম একদম সব শুরুতেই যে গণভোট এবং রাষ্ট্র সংস্কার, বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার যেই কথা ছিল, ম্যান্ডেট ছিল, সরকার সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং ইচ্ছাকৃতভাবে, আমরা মনে করি অপ্রয়োজনীয় ভাবে সরকার একটা সংকট তৈরি করেছে। এটা জনগণের 70% মানুষের যে ম্যান্ডেট সেটাকে সরকার বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, যেটা কোনোভাবে একটা গণতান্ত্রিক সরকারের জন্য কোন ধরনের সফলতা অসুস্থ নয়, বরং এটা জনগণের সাথে একটা বিশ্বাসঘাতকতা আমি মনে করি। এরপর হচ্ছে যে আমাদের আপনি সরকারের পজিটিভ দিক বলে আপনার দেখবেন যখন সরকার আলোচনা করে তখন দেখবো যে বলা হবে যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে, আর তারপর হচ্ছে যে কৃষক কার্ড দেওয়া শুরু করেছে, এরকম কিছু আলোচনা বলেন, কিন্তু মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি যে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই সংকট গুলো সরকার, বিশেষ করে এখন যে জ্বালানি সংকট, এরপর গ্যাস সংকট, এখানে একটা বিষয়কে একটু লোডশেডিং, হ্যাঁ একটা বিষয়কে একটু যুক্ত করে বলবেন আপনি অ্যাডভোকেট মাহফুজুল হক। মানে 6 মাস পার হচ্ছে সরকার, এই 6 মাসে সরকার কাজ করছে নাকি সেই কাজ করার পাশাপাশি পুরনো আমলের যেই জটিলতাগুলো ছিল, যে হ্যাপাগুলো ছিল, সেই সাফারিংসটাও সরকারকে ফেস করতে হচ্ছে? না, সেটা তো অবশ্যই ফেস করতে হচ্ছে। আমি এটাকে তো মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই, যেহেতু আওয়ামী লীগ গত 17 বছর একটা অবৈধ
এবং হচ্ছে নির্বাচনবিহীন ভোটবিহীন একটা সরকার ছিল। এরপরে হচ্ছে যে একটা আমরা পরিবর্তনের জন্য একটা গণ অভ্যুত্থান হলো বা গণবিপ্লব হলো, হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ছিল। তো এই পুরো কোনটা তো মানে আপনার শুধু ধারাবাহিকতা, কিছু বাস্তব সমস্যা আছে বা সমস্যার ধারাবাহিকতা আছে, এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, সরকার যে মৌলিক সংস্কার গুলো করার কথা ছিল, রাষ্ট্র কাঠামোর যে সংস্কার করার কথা ছিল, যে উদ্যোগ গুলো গ্রহণ করার কথা ছিল, সরকার সেগুলো গ্রহণ করে নাই। এবং হচ্ছে যে এই যে সরকার এই সমস্যাগুলো হতে পারে, আপনি দেখবেন যে বিদ্যুতের যে সংকট, এটা কিন্তু মানে গত সময়ের ধারাবাহিকতা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো 18 মাস পার করেছে, সেই সময় কিন্তু এটা এত তীব্রতর হয়ে ওঠে নাই। তাহলে সরকার তো আমাদের তো নির্বাচিত সরকার, তারা হচ্ছে যেহেতু প্রস্তুতি নিয়ে এসেছেন, ওনারা বলেছেন যে ওনাদের ব্যাপক প্রস্তুতি আছে, তাহলে সেই প্রস্তুতির এখানে আপনি মানে অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি আসলে বুঝবেন আমরা যে জ্বালানি সংকটটার কথা বলছি, মূলত যে গ্যাসের সংকটটার কথা বলছি, সেটা মহেশখালীতে ভাসমান যে এলএনজি টার্মিনাল সেটা থেকে হয়েছে, এবং সেই টার্মিনালটা যে গলদ নষ্ট হয়েছে সেটা 21শে জুলাই। তার মানে সরকার আগে থেকে কি করতে পারতো সেক্ষেত্রে? জ্বালানি নিরাপত্তার ইস্যুটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। জি, আমি বলছি শুধু জ্বালানির সংকট তো এখানে আপনার হচ্ছে যে গ্যাসের সংকটের, এটা আপনি তো বললেন। এখন যে লোডশেডিং, যে বিদ্যুতের যে সংকট দেশব্যাপী হচ্ছে, মানুষ যে বিদ্যুতের অভাবের কারণে যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আজকে আপনি দেখবেন যে ব্যাংক থেকে সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে, সরকার কোনো বিনিয়োগ এই 6 মাসে আনতে পারছে কিনা? বিনিয়োগ তো আসে নাই। অনেক আমরা আশ্বাস শুনেছি, কিন্তু হয় নাই, চালু হয় নাই। আমাদের আজকে মালয়েশিয়ার সাথে আমরা শুনেছি শ্রম বাজার খুলবে, আমরা সেটা আশ্বাস পেয়েছি। না, এটা 6 মাসের মধ্যে আসলে শ্রমবাজার খুলবে, এটা 6 মাসের মধ্যে তো সফর হয়েছে, সফট ডিপ্লোমেসি হয়েছে, আলোচনা হয়েছে। জি, আমি বলছি যে হয়েছে মানে এটা আশ্বাসের মধ্যে বা আলোচনার মধ্যে আছে, কিন্তু বাস্তবায়ন তো হতে হবে, শুরু হইতে হবে। এবং আপনার দেখেন মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো ছিল, আপনার হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়, আমাদের ব্যারিস্টার সাইম ভাই আছেন এখানে, ওনাদের এই বিএনপির 31 দফা সংস্কার যে প্রস্তাবনা ছিল, তার মধ্যেই ছিল যে স্বাধীন বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের সচিবালয়, কিন্তু সেটা কিন্তু হওয়ার পর সবকিছু প্রস্তুতির পরেও তারা সেটাকে শেষ পর্যন্ত বাতিল করে দিলেন। এরপর হচ্ছে যে আপনার মানবাধিকার কমিশন, গুম কমিশন, যেগুলো নিয়ে সংস্কার আছে, দুদক। আজকে আওয়ামী লীগের আপনি যদি ব্যর্থতার জায়গাটা ধরেন, তাহলে আওয়ামী লীগ ব্যর্থ হওয়ার পিছনে মূল কারণ ছিল এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো। ঠিক আছে, এখন আওয়ামী লীগের যে রেফারেন্সটা দিলেন, এটা তো একটা বড় সময়ের ব্যাপার। সরকার যেহেতু 180 দিন পার করেছে, 180 দিনের মধ্যে অনেকগুলো সংকটের কথা আপনি বলেছেন, যেটা মানুষ প্রত্যাশা করেছিল, সরকার সেটা করেনি, আপনি বলছিলেন। হ্যাঁ, আমি একটু মাহফুজুল হক সাহেবের কাছে একটু বিষয় জানতে চাচ্ছিলাম। গ্যাস সংকটের কি বলে, বিদ্যুৎ সংকটের কথা যেটা বলছেন, এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট। তো এই সংকটের যে বিগত দিনে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে জ্বালানি কি নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা গেছে? এটা কি আপনি জানেন? এবং যেখান থেকে, যেমন একটা খুলনার কথা বলি, 250 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বসে রয়েছে এবং তার বয়সও শেষ হয়ে যাওয়ার মতো। এর মধ্যে বিদ্যুতের সবচেয়ে জ্বালানি যেটা, সেটা হচ্ছে গ্যাস। সেই গ্যাস কিন্তু কাট আপ হয়ে রয়েছে। এই সময় এই গভর্নমেন্টের জন্য করণীয় কি? এইটা সমাধান করে নাকি আপনার রাজনীতির দিকে চলে যাওয়া? মাহফুজুল হক, জি মাহফুজুল হক বলেন। অবশ্যই আপনি হচ্ছে যে আপনি শুধু যদি আপনি বলেন আওয়ামী লীগের মতো, বা আমরা যেভাবে বলি যে হচ্ছে যে উন্নয়ন না হচ্ছে যে গণতন্ত্র না উন্নয়ন, কোনোটার মুখোমুখি করা যাবে না, দুইটাই লাগবে। আপনাকে যেমন হচ্ছে যে এই সংকট সমাধান করা লাগবে, আবার হচ্ছে যে আপনার যেই জনগণের যে অধিকার বা যে সংস্কার, মৌলিক যে প্রত্যাশা, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ, সেই বিষয়গুলো যদি আপনি না করেন, তাহলে তো হবে না। তাহলে তো আওয়ামী লীগ সফল হইতো, হয় নাই তো। কারণ হচ্ছে যে তারা দুইটার মধ্যে কোনোটাকে গণতন্ত্রের উন্নয়নের কথা বলে, ওই প্রাতিষ্ঠানিক যে শক্তিশালী অবস্থান গ্রহণ করা। এটা কি মাহফুজ সাহেব, আমি আপনাকে একটু কথা বলি, আপনাদের পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছে যে সরকারকে 5 বছরে
5 বছর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। আমরা কিন্তু 91-এ ঠিক একই খবর শুনেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু এসেই শেখ হাসিনা বলতো যে সরকারকে ঝাঁকি দিয়ে গণতন্ত্র শেখানো হবে, এবং রাজনীতি তারা কিন্তু প্রথম দিন থেকেই শুরু করছিল একইভাবে, তারা কিন্তু বসতে দেয়নি। কিন্তু শুধুমাত্র ওই যে সাইফুর রহমানের ভ্যাট এবং অর্থনৈতিক কিছু প্ল্যান নেওয়ার কারণেই সেই সময় এরশাদের বিরুদ্ধে যে কাজগুলো হয়েছিল সেটাই সম্ভব হয়েছিল। তো এখনো আমরা ঠিক ওই যে 91-এর একটু কিছু পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আপনি কি সেটা মনে করেন কিনা? না, আমি তো মনে করি না। কারণ হচ্ছে যে আপনি যদি সেভাবে বলেন তাহলে কিন্তু জামাত ইসলামী প্রথম দিন সংসদ বয়কট করে সেখানে হরতাল দিতে, জামাত ইসলামী ওই বিরোধী আওয়ামী লীগ যে বিরোধী দলের যে ভূমিকা পালন করছে, জ্বালা পোড়া ভূমিকা পালন করছে, জামাত ইসলাম সেই জায়গায় যেত। জামাত ইসলাম কিন্তু সেই জায়গায় যায় না। জামাত ইসলাম কিন্তু আপনাকে সংসদকে কার্যকর করে সংকটের সমাধানের জন্য। বুঝতে পারছি, আপনি আপনার মতামত দিলেন। আমি আবারও ফিরবো আপনার কাছে, এবং ব্যারিস্টার আবু সায়েম আপনার কাছে একটু আসি। আপনি এই আলাপ পুরোটা শুনছিলেন, এবং আমাদের কাছে যে প্রশ্নটা ছিল যে 180 দিনের সরকার যা যা করেছে সেগুলো হয়তো বিএনপি তার পক্ষ থেকে সরকার দলীয় দল হিসেবে তারা দেবে, আমরা সেটা নিয়ে পরবর্তীতে আলাপ করার সুযোগ পাবো। কিন্তু আমরা বিরোধী দলের লেন্স থেকে বোঝার চেষ্টা করছিলাম, এবং তাদের দিক থেকে অনেক ব্যর্থতা আছে সরকারের। গণভোটের রায় বাস্তবায়ন না করা, সংবিধান সংস্কার ইস্যু থেকে সরে আসা, বলছে বিনিয়োগ আসেনি দেশে, বিদ্যুৎ সংক্রান্ত সংকটের কথা বলছিলেন, স্বাধীন সচিবালয়ের কথা বলছিলেন, সেটাও নাকি হয়নি। এরকম নানামুখী, আরেকটা হচ্ছে মালয়েশিয়া শ্রম বাজার, সেটাও বাস্তবায়ন হয়নি, এরকম একটা কথা আমরা শুনলাম। আপনি আপনাদের দিক থেকে যদি কোনো ব্যাখ্যা দিতে পারেন। জি, ধন্যবাদ। প্রথমেই বলি যে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক একটি শব্দ ব্যবহার করেছেন আপত্তিকর, এবং কিছুটা আমি মনে করি যে একটু সীমার বাইরে, সেটা হচ্ছে যে বিশ্বাসঘাতকতা। আমরা 180টা দিন অতিক্রম করেছি, এর ভেতরে যদি মনে হয় ওনার কাছে যে আমরা বিশ্বাসঘাতকতা করেছি, তাহলে আমি বলবো যে জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে তিনি কথা বলছেন। এখানে একটু বলে রাখি, উনি বিশ্বাসঘাতকতা বলেছেন, কিন্তু আমরা টানা শিরোনামের প্রতারণা শব্দটা ব্যবহার করছি। সরকার প্রতারণা করেছে। জি, এখন সরকার প্রতারণা করেছে, সরকার বিশ্বাসঘাতকতা করেছে, এই শব্দগুলো ব্যবহার করেন। আমি দেখেছি যে জামায়াতে ইসলামের বন্ধুরা যখন কথা বলেন, ওনারা সমাধানের যে দিকটা সেটা খুব কমই বলতে পারেন, ওনারা একটু গরম কথা বলতে পছন্দ করেন। কোন একটা জায়গাতেই তাদের ভেতরে এটা কাজ করে অন্তর্নিহিতভাবে, একটু গরম কথা বলা, একটু উগ্র শব্দ ব্যবহার করা, সেটার সাথে অবশ্যই আমরা একমত হতে পারি না। 180টা দিন গিয়েছে, আমরা সবকিছু করে ফেলেছি, এই কথা বলবো না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছে বিএনপি সরকার, সেটা অস্বীকার করবার কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, আমাদের সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সকলের ভেতরে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি আমরা জনগণের কাছে তুলে ধরতে পেরেছি। এর ভেতরে তারা যেই গণভোটের কথা বলছেন, তারপরে হচ্ছে 31 দফার কথা বলছেন। দেখুন, 31 দফা এবং আমাদের যে ঐকমত্যগুলো হয়েছে ন্যাশনালি, সেই জায়গাগুলো আমরা বাস্তবায়ন করব, এটা আমরা কমিটেড, আমরা বলেছি। সেটা যে 6 মাসের মধ্যেই সবকিছু করে ফেলতে পারবো, সবকিছু করা সম্ভব, সেটা কিন্তু না। আপনি গুম কমিশনের কথা বলেন, মানবাধিকার কমিশনের কথা বলেন, এখানে যদি একটু অনুমতি দেন, মানে তারা অনাস্থা জ্ঞাপন করেনি যে সরকার পারবে না, কিন্তু মুশকিল হচ্ছে বিরোধী দল স্পষ্ট করে বলেছে যে বিএনপি যা যা নিজেরা ভালো মনে করে নিজেদের মতো করে সংস্কার করবে, অর্থাৎ তারা আসলে সামগ্রিকভাবে যে কথাটা হয়েছিল সেটা তারা মানবে না, তারা তাদের মতো করে সংস্কার করবে, এটা বিরোধী দলের বক্তব্য। জি, এই বক্তব্যটাতে শুভঙ্করের ফাঁকি আছে। একটা জিনিস কেন বুঝছেন না, আমরা যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে সেগুলো কিন্তু কোয়ালিফাইড। অনেক ক্ষেত্রে প্রত্যেকটা দলই, রাজনৈতিক দলই কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাহলে আমরা যেই জায়গাগুলোতে একমত হয়েছি সেখানটাতেও নোট অফ ডিসেন্ট আছে। এখন বিএনপি যেহেতু সরকার গঠন করেছে, জনগণের ম্যান্ডেট পেয়েছে, সেই জায়গাটাতে বিএনপি আপনার যেই জুলাইয়ের আদর্শটা আছে সেই আদর্শটা বাস্তবায়ন করবে বিএনপির মতো করে 31 দফার আলোকে। এটাতে কিন্তু দোষের কিছু নেই। আমি একটা উদাহরণ এখন উপস্থাপন করতেই হচ্ছে, যেহেতু মানবাধিকারের বিষয়টা এলো।
আপনি দেখেন যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের ড্রাফট বিল চলে এসছে, মানবাধিকার কমিশনের ড্রাফট বিল চলে এসছে, এগুলো নিয়ে সংসদে আলোচনা হবে সরকারি দল বিরোধী দলের ভেতরে। কিন্তু যেই প্রেসিডেন্সিয়াল অর্ডার কিংবা অর্ডিন্যান্স নিয়ে আমাদের মাঝে দূরত্বটা আছে, বিতর্কতা আছে, সেটা আইনি বিতর্ক, সেটা একাডেমিক একটা বিতর্ক। কিন্তু বাস্তবায়নের জন্য আমরা যে সমস্ত বিষয় কমিটমেন্ট করেছি, আমরা যে সমস্ত বিষয়ে ঐকমত্যে এসেছি, সেগুলো আমরা এখনো বলছি যে প্রত্যেকটা বিষয়ই বাস্তবায়িত হবে। বাংলাদেশে বহুবিধ সমস্যা আছে, যে সমস্যাগুলো সমাধান করবার জন্য আমাদের সকলের প্রয়াস দরকার। যেমন ধরুন এখন যে জ্বালানি সংকটটা চলছে, এটা তো শুধুমাত্র কোনো একটা সুনির্দিষ্ট কারণ না, এটার পেছনে বহু কারণ আছে। যে জ্বালানি সংকট, আমি কোনো ব্লেম গেমে যাব না অতীতে কি হয়েছে না হয়েছে, কিন্তু বাংলাদেশে যে জ্বালানি সংকটটা, এই জ্বালানি সংকটটা আপনাকে দূর করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাকে প্রণয়ন করতে হবে, সেটা বাস্তবায়ন যোগ্য করতে হবে। দেখেন, আমরা সবাই জানি বাংলাদেশের যে বিদ্যুৎ, সেটা মূলত নির্ভর করছে হচ্ছে গ্যাসের উপরে। এখন আমাদের দেশে গ্যাসের চাহিদা বর্তমানে প্রায় 4 কোটি ঘনফুটের মতো প্রতিদিন। এখন আমরা সেই গ্যাসটা যদি না পাই তাহলে বিদ্যুৎটাও কমে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু আপনি দীর্ঘমেয়াদী ভাবে এটা সমাধান করতে হলে তো আপনার এই উৎসগুলো খুঁজে বের করতে হবে। সারা পৃথিবীর অধিকাংশ দেশ এবং বিশ্বে আমরা যে সমস্ত দেশগুলোকে ফলো করবার চেষ্টা করি, তারা রিনিউয়েবল এনার্জির উপরে নির্ভর করছে। আমাদের দেশেও শ্রেডা আছে, তারা এটার উপরে কাজ করছে। এই জায়গাগুলোতে সরকারি দল বিরোধী দল সবাই মিলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে দেশপ্রেম, নৈতিকতা এবং ব্যবস্থাপনা, এই 3টা জিনিসের যদি টেকসই সমন্বয় না হয়, আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। আপনার প্রথমে দেশপ্রেম থাকতে হবে। আমরা আসলে এই পুরো গলদের জায়গাটা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। আর বিদ্যুৎ খাত এরকম যে এরকম কয়েকটা আয়োজন লেগে যাবে, তারপর আমরা সেই সংকটটা কি এবং সমাধানটা কি, পরিকল্পনার অভাবটা কোথায়, সেগুলো আসলে সমাধানটা হবে না। আপনি একটু একটা কথা বলি, সেটা খুব জরুরি। সেটা হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎটা হচ্ছে গ্যাসের উপরে নির্ভরশীল। কিন্তু আপনি কতদিন গ্যাসের উপরে নির্ভরশীল থাকবেন? আপনার নিজস্ব খাত থেকে আপনি কতটুকু গ্যাস পাচ্ছেন, কতটুকু গ্যাস আপনি আমদানি করতে পারবেন, এই বিষয়গুলো আপনাকে বিবেচনা করতে হবে। আপনার প্রতিবেশী কারা আছে সেটাকেও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমি যদি ইউকের উদাহরণ দিই, তাহলে আপনি দেখবেন যে সেখানে রিনিউয়েবল যে এনার্জি, সেটা 44%, অর্থাৎ সবচেয়ে বেশি আসে কিন্তু উইন্ডমিল থেকে, সবচেয়ে বেশি আসে অন্যান্য রিনিউয়েবল সোর্স থেকে, গ্যাস থেকে আসে। আবার একটা জিনিস দেখবেন, গ্যাসটাও আমদানি করতে ইউকেকেও কিন্তু গ্যাস আমদানি করতে হয় নরওয়ে, ডেনমার্ক, এই ধরনের দেশগুলো থেকে। এখন আমরা বাংলাদেশে আমাদের নিজস্ব যে উৎপাদন, যতটুকু গ্যাস, তার বাইরে যদি অন্য কোনো দেশ থেকে আনতে হয়, সেখানটা তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমাদের প্রতিবেশী কারা আছে। তাহলে দীর্ঘমেয়াদী ভাবে কতটুকু আপনি রিনিউয়েবল আনতে পারবেন, সোলার থেকে আনতে পারবেন। আমরা চেষ্টা করব বেস্ট আবু সাহেব এই জ্বালানি নিরাপত্তা ইস্যুটা নিয়ে একটু দীর্ঘকারে আলাপ করতে, কারণ হাতে অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমি ইসলাম কাকুজি, আমি আসবো অ্যাডভোকেট মাহফুজুলের কাছে যাব, তার আগে আপনার একটা মতামত নিতে চাই। ধরুন সরকারের 180 দিনে সরকার কতটা সফল, আমরা সেটা নিয়ে কথা বলছি। বিরোধী দল হিসেবে কতটা সফল 180তম দিনে? আমরা আজকে যে দিনটা ফেলে এলাম, সেই দিনে শিরোনামে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, যিনি সবসময় কড়া কথা বলে থাকেন। এবার তিনি বলেছেন, জনগণের হক মেরে বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের চোখে জামাতকে ভোট দেয়া মানুষ যেন এদেশের নাগরিক নন, বিএনপির ভোটাররাই সরকারি সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বিরোধী দলের নেতার এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন? শোনেন, বিরোধী দল, আমরা সংসদীয় গণতন্ত্র যদি দেখি, তো সংসদীয় গণতন্ত্রে সবসময় বিরোধী দল এবং সরকারি দল, বিরোধী দল দুইটা সমান তালেই যাবে, সবকিছুই করবে। এবং বিরোধী দলের একজন সংসদ সদস্যকেও যেমন জনগণ ভোট দিয়ে বানায়, সরকারি দলের সংসদ সদস্যকেও ভোট দিয়ে বানায়। ফলে আমি অন্য যে কোনো সময় তার কথাকে দ্বিমত করলেও আজকের কথাই কিন্তু খুব বেশি দ্বিমত করা যাবে না। তার ওখানেও তার প্রাপ্য যেটা, সেটা পেয়েছে কিনা সেইটা আগে তাকে বলতে হবে। তার হক মারা হচ্ছে কিনা সেটাও কিন্তু বলতে হবে। তার যে জায়গাটায় প্রাপ্য একজন সংসদ সদস্য হিসাবে, সরকারি দল কতটুকু পায় আর বিরোধী দল কতটুকু পায়, সবারই কিন্তু রেশিও দেওয়া আছে। সেই রেশিও হিসাবে, যেমন সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও কিন্তু রেশিও আছে, কার কতটুকু এবং নির্ধারণ করে দেওয়া হয় আগে। সেইখানে যদি কোনো রকম বঞ্চিত হয় বিরোধী দল, তাহলে তারা আপত্তি তুলতে পারে এবং তাদের দাবিটাও তুলতে পারে। একইভাবে তারা যে জায়গাতে আছে,
এখানে সরকারি দল যে আসনের কথাই আমরা বলি না কেন, সেই আসনে সরকারি দলের লোকজনও আছে, বিরোধী দলের সংসদ সদস্য আছে। বিরোধী দলের সংসদ সদস্যকে যেমন যেভাবে যে বরাদ্দ দেওয়া হবে, বিরোধী দল কিন্তু তার দলীয় নেতাকর্মীদের মধ্যেই ডিস্ট্রিবিউশনটা করবে। ফলে হয়েছে কি, সেইখানে সরকারি দলের যে সমস্ত নেতাকর্মী আছে বা তাদের মধ্যেও যা আছে, তাদের মধ্যে কিছু তো বরাদ্দ দিতে হবে। ফলে মনে হতে পারে যে বিরোধী দলকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু আসলে বিরোধী দলকে বঞ্চিত করা হয় না। পরিসংখ্যান কি দরকার নেই? আমি আপনাকে একটা লাইন বলি। উনি বলছেন যে ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করছে। শুধু এই কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অর্থগ্রহণ, দলীয়করণ, স্বজনপ্রীতির মতো ঘটনা ঘটছে। এগুলো প্রমাণ সাপেক্ষ তো, এগুলো তো প্রমাণ সাপেক্ষ বিষয়, এগুলো তো প্রমাণ লাগবে। এটা প্রমাণ অনেক জায়গায় বন্ধ হয়েছে, এটা দেখেছি, শুনেছি বন্ধ হয়েছে, আবার দু এক জায়গায় চালু হয়েছে। কিন্তু বিষয়টা হলো এইটা যে কাজটা করা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে তথ্যগুলো জানানো হলো, ধর্ষণ, অর্থ গ্রহণ, দলীয়করণ, স্বজনপ্রীতি, আমি তো বলতে পারি, কিন্তু এগুলো প্রমাণ লাগবে না ঘটনাগুলো। এই যে ধর্ষণের কথা বললো, ধর্ষণের কথা যেটা বলা হচ্ছে, কোথায় কোথায় হয়েছে, আমি সেটাই তো জানতে চাচ্ছি। আমি বলবো না, আমি এই যে ধর্ষণের কথা বলেছি, আমি একটা জিনিস জানি যে এখানে স্বজনপ্রীতির কথা বলবো না। সেখানে হয়েছে কি, তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে গলদ ছিল, যে সমস্ত জায়গায় নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল সেটা তো স্থগিত করেছে। আচ্ছা, স্থগিত তো করতেই পারে, পরবর্তীতে আবার নেবে, কিন্তু মারাত্মক যে জায়গাটা বলা হচ্ছে যে ধর্ষণের কথা, কার্ডের প্রলোভন থেকে ধর্ষণ হয়েছে, কার্ডের প্রলোভন দেখাবে এখনই কিভাবে আপনার এই যে কার্ডের প্রলোভন দেখাবে। আগে তো সার্ভে হবে এবং এই সার্ভেয়ার নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেই সার্ভেয়ার নিয়োগ এখনো তো কমপ্লিট হয়নি। আমি একটু তাহলে অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুল হক, উনি চমৎকার করে বলেন, ওনার কাছ থেকে একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। মাহফুজুল হক, আমরা একটু জানতে চাই, মানে সরকারের সমালোচনা করার যথেষ্ট সুযোগ বিরোধী দলের আছে এবং যৌক্তিক বিষয়গুলো তুলে ধরে সেই ডাটাগুলো উল্লেখ করে সেই অভিযোগগুলো তারা করবেন যে কোনো বক্তব্যে, কিন্তু যখন ফ্যামিলি কার্ড ইস্যুতে খুব সেন্সিটিভভাবে বলা হচ্ছে যে কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ হচ্ছে, অর্থগ্রহণ হচ্ছে, দলীয়করণ হচ্ছে এবং স্বজনপ্রীতির মতো ঘটনা ঘটছে, তখন অনেকে তো প্রমাণ চাইবে যে এরকম কোনো ঘটনার প্রমাণ আছে কিনা। আপনারা আসলে তথ্যগুলো নিয়ে বলছেন নাকি শুধুমাত্র মাঠের রাজনীতির বক্তব্য হিসেবে এটা ধরবো? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই আপনার ফ্যামিলি কার্ড নিয়ে যে দর্শনের কথা, এটা তো আপনি কয়েকটা কিছু পত্রিকায় রিপোর্ট আসছে যে হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডের, যেমন বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট আপনি দেখবেন যে ফ্যামিলি কার্ডের প্রলোভনের দর্শনের একটা অভিযোগ এসেছে। এটা কোথাকার ঘটনা? এটা মেহেরপুর এরপর হচ্ছে যে হ্যাঁ, এরপর ফরিদপুরের অভিযোগ উঠেছে নাকি ধর্ষণের ঘটনা ঘটেছে? মানে অভিযোগ পত্রিকায় নিউজ হয়েছে যে তাকে ফ্যামিলি কার্ড পাইয়ে দিবে বলে তার হচ্ছে যে মানে দর্শন করা হয়েছে। এরকম কয়েকটা জায়গায় আপনি এই ইয়াটা নিউজ এসেছে। এরপর হচ্ছে যে আপনার ইয়াতে, আচ্ছা কোন পত্রিকা, আপনার ওখানে কোন পত্রিকার নাম দেওয়া আছে একটু বলবেন? বাংলা ট্রিবিউনের কথা বলছেন? কোন পত্রিকা? বাংলা ট্রিবিউনে। তো হ্যাঁ, তো এরকম ইয়াতে আপনার হচ্ছে যে ধামরায়ে অনেক লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অনেক নারীদের কাছ থেকে ফ্যামিলি কার্ডের দেওয়া হবে বলে তাদের টাকা নেওয়া হয়েছে। এরপর হচ্ছে যে আপনি তো দেখতে পাচ্ছেন যে এই যে ফ্যামিলি কার্ডে যে সার্ভেয়ার নিয়োগ করার জন্য তাদেরকে যে লোক নিয়োগ করা হচ্ছে, সেখানে হচ্ছে তাদের পছন্দের লোক দেওয়া হয় না, বিদায় ইউনো অফিসে ভাঙচুর করা হচ্ছে, ইউনোর উপর হামলা করা হচ্ছে। তারপর হচ্ছে যে সেখানে বিভিন্ন জায়গায় এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই অভিযোগ যে অবাস্তব বা হচ্ছে যে মানে আসে নাই মিডিয়াতে, এটা বিষয়টা এরকম। তো এখানে তথ্য প্রমাণটা আছে, এখন সেটা কম বেশ হয়েছে এবং যেখানে ঘটনা ঘটছে সেই ঘটনাটা বুঝতে পারছি। যেহেতু রেফারেন্স সহ উল্লেখ করেন, আমি একটু ব্যারিস্টার আবু সাহেবের মতামত নিয়ে, যেহেতু হাতে অনেকগুলো ইস্যু আছে, ছোট ছোট করে একটু জানতে চাই। ব্যারিস্টার আবু সাহেব, আপনি বিএনপি চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং
ফ্যামিলি কার্ড আসলে সরকারের অনেক বড় একটা প্রজেক্টের অংশ, যেটা নিয়ে অনেক বড় ভিশনও দেখা হচ্ছে। এবং এইমাত্র মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্যগুলো দিলেন, যেটা আমি শোনাচ্ছিলাম, যে ফ্যামিলি কার্ড প্রকল্পকে মানে কার্ড পাওয়ায় যে প্রলোভন, কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অর্থগ্রহণ, দলীয়করণ এবং স্বজনপ্রীতির মতো ঘটনা ঘটছে, যেটা মিয়া গোলাম পরোয়ার দাবি করেছিলেন। এবং এখন এখানে অ্যাডভোকেট শাহ মাহফুজুল্লাহ তিনিও কয়েকটা ঘটনা বললেন পত্রিকা দেখে। এগুলো আসলে কতটা আপনাদের নজরে আছে, বা আদৌ এগুলো আপনারা কোনো ইনভেস্টিগেশন করছেন কিনা, করে কিছু পেয়েছেন কিনা এখন পর্যন্ত? প্রত্যেকটি বিষয় সরকার এবং দলের নজরে আছে, এবং সে কারণে আপনি দেখতে পাবেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা বিভিন্ন ধরনের কার্ডের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে যে সেখানে দলীয় নেতা কর্মীদেরকে এনগেজ করে কোনো কাজ করা হবে না, বরঞ্চ প্রশাসনের সহায়তায় এই কাজগুলো সম্পন্ন করা হবে। এখন আমি ডিনাল পদ্ধতিতে যেতে চাই না। কেউ যদি ফ্যামিলি কার্ডের নাম করে, কৃষক কার্ডের নাম করে কাউকে প্রতারিত করে কিংবা কোনো ধরনের কোনো সুযোগ নেয়, যে অভিযোগটা মাহফুজ ভাই দিয়েছেন, সে ধরনের অভিযোগগুলো যদি আসে, সেগুলো নিয়মতান্ত্রিকভাবে, আইনিভাবে অবশ্যই সেটাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমি মনে করি যে সরকার এটা করবে। এবং অভিযোগ থাকলে অবশ্যই সেখানে সরকারি দলের যেমন দায়িত্ব থাকবে, বিরোধী দলের নেতা কর্মীদেরও দায়িত্ব থাকবে এই অভিযোগগুলোকে সামনে নিয়ে আসবার। যে কেউ এই অভিযোগের বিচার চাইতে পারে এবং অভিযোগের বিচারের জন্য থানাতে যেতে পারে, আদালতে যেতে পারে। অভিযোগ তো এসেছে। আজকে যেরকম নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে এই ইউএনওদের মারধর করা হচ্ছে, এবং মারধরের কাজটা করছে ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকর্মীরা। নানা অভিযোগ তিনি করেছেন। মানে সরকারি দল হিসেবে ইনভেস্টিগেশনটা আছে কিনা, অভিযোগগুলোর বিষয়ে আমি স্পষ্ট অবস্থান জানাতে চাই যে যেখানে যে ধরনের অভিযোগ আসবে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে, অবশ্যই সরকার ব্যবস্থা নেবে। এই আশাটা আমি সরকারের কাছ থেকেও চাচ্ছি যে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দলের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার যে কোনো অবস্থাতেই কোনো অপরাধীকে, কোনো উগ্র, কোনো ব্যক্তি কিংবা চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী কাউকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই যে ঘটনা ঘটছে, অবশ্যই পত্রপত্রিকায় এসছে, টেলিভিশনে দেখানো হচ্ছে, আমি আশা করি যে প্রশাসন এই বিষয়ে সঠিক পদক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ আমার বক্তব্যটা হচ্ছে যে বর্তমানে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আমরা যে নতুন সরকারটা পেয়েছি, সেই নতুন সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গিটা খুব পরিষ্কার যে আমরা কাউকে লালন করব না, কোনো সন্ত্রাসীকে লালন করব না, কোনো অপরাধী, কোনো বেয়াদবকে লালন করব না। যেখানে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনার এই যে কথাগুলো আপনি এবং আপনার দলের পক্ষ থেকে খুব শক্তভাবে বলা হচ্ছে, স্পষ্ট করে বলা হচ্ছে, বিরোধী দল কি আশাবাদ পাচ্ছে কোনো আপনাদের এই বক্তব্যে? অবশ্যই আশাবাদ পাচ্ছেন, এবং আশাবাদ পাচ্ছেন বলেই বিরোধী দলও কিন্তু আমাদের উপর আস্থা রাখছেন। বিরোধী দল এখনো সরকারের উপর আস্থা রাখছে, এবং বিরোধী দলও চাচ্ছে যে 5 বছর মেয়াদের যে সরকার, সেই সরকারটা সঠিকভাবে দেশটা পরিচালনা করুক। তাদের সহযোগিতাটাও প্রয়োজন হবে। অবশ্যই যে জায়গাগুলোতে ভুল ত্রুটি থাকবে, যে জায়গাগুলোতে সমস্যা থাকবে, সেগুলো তো আমাদের সকলকে মিলেই সমাধান করতে হবে। এটা তার সরকার একা পারবে না। তারপর যদি কোথাও বড় ধরনের কোনো কিছু আমাদের ভুল ত্রুটি তারা দেখেন, সে বিষয়ে বিরোধী দল হিসেবে তাদের যে দায়িত্ব, আমরা আশা করি যে সেটা তারা পালন করবেন। তবে একেবারে 6 মাসের মাথায় যদি পতনের আপনার ডাক দিয়ে দেন, আপনি ফেলে দেবেন, এই ধরনের হুমকি ধামকি দেন, তাহলে মজার বিষয়টা হচ্ছে যে ধরেন আজকে বিএনপি সরকার থাকলো না, জামায়াত কিংবা এনসিপি আসলো, তাতে কি ধরেন বেহেশতির সুবাতাস বইতে শুরু করবে নাকি দেশে? এই দেশের সমস্যাটা তো একদিনের না, 55 বছরের। সেই 55 বছরের সমস্যাগুলো শুধুমাত্র যে সমস্যার ভেতরে নিহিত তা না, সংস্কৃতির ভেতরে। বুঝতে পারছি। আমরা আলাপটা শেষ করব, বিরতিতে তো যেতেই হবে। তার আগে যদি অ্যাডভোকেট মাহফুজুল হক আপনি একটা ছোট্ট ব্যাখ্যা দেন। হ্যাঁ, সরকারের উপরে আপনাদের আস্থা আছে কতখানি একটু বলবেন, এবং 180 দিনে বিরোধী দল হিসেবে আপনারা আসলে কতটুকু সফল? জি বলুন। আপনার ভাইও সাইলেন্ট। যেমন যুগান্তরে 10 এপ্রিল একটা নিউজ হয়েছে, আপনি দেখবেন ফরিদপুর এবং সোনাগাজীতে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখে 2 নারীকে দর্শন, আপনি একদম স্পেসিফিক নাম সহ সহ দিয়ে দেওয়া আছে যুগান্তরে 10 এপ্রিল। তো এটা ভাই বলছেন, ভাই অবশ্যই ডিনাই করেন না, বলছেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি মনে করি ব্যবস্থা নেওয়া উচিত। এবং ভাই আরেকটা কথা বলছেন, এটার অবশ্যই প্রতিবাদ জানায়। ভাই বলছেন যে এখানে কোনো দলীয় লোক নিয়োগ দেওয়া হবে না, এটাকে করা হবে। কিন্তু আমি দেখতেছি, আমার হাতিয়ার কথাটা যদি বলি, নোয়াখালী হাতিয়াতে আমি তো দেখতেছি যে মানে যা নিয়োগ দেওয়া হয়েছে সবই দলীয় লোক, এবং অন্য কাউকে তো পরীক্ষার মানে হয়তো আবেদন করছে কিন্তু কোনো ইয়েতে রাখা হয়নি। এরকম অনেক জায়গায় দেখবেন আপনি, শুধু না হয় নাই কেন,
এই জন্য ইউনুকে অবরুদ্ধ করে ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে। তা আপনি যদি দলীয় লোকে যদি নিয়োগ দিবেন তাহলে ঠিক আছে, আমি বিরতিতে যাওয়ার আগে একটা বিষয় একটু সংক্ষেপে অ্যাডভোকেট মাহফুজুল একটু বলবেন। আমরা তো 180 দিনের সরকারের হিসেব করছিলাম, এবার একটু বিরোধী দলের হিসেব করি, বিরোধী দল কতটুকু জনগণের কথা বলতে পেরেছে। আমরা এই 180 দিনের প্রতিটা দিনই দেখতে পাচ্ছি যে শুধুমাত্র জুলাই সনদ কিংবা একই সঙ্গে সংবিধান সংস্কার এই ইস্যুতে আমরা থাকতে দেখেছি। আমি উত্তরটা খুঁজবো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। জি, সরকারেরও যেমন 180 দিন, বিরোধী দলেরও 180 দিন পার হচ্ছে। বিরোধী দল তাদের দিক থেকে কতটা সফল? কারণ অনেক অভিযোগের মধ্যে একটা অভিযোগ, আপনারা আসলে সংবিধান সংস্কার, গণভোট, জুলাই সনদ এগুলোর বাইরে তেমন কিছু করতে পারেননি। আপনারা কেবল এগুলোর মধ্যেই ঘুরপাক খেয়েছেন, মাঝে মাঝে জ্বালানি ইস্যু নিয়ে হয়তো দু একটা কথা বলেছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথম বলবো, আমি বলবো না যে আমরা 100% সফল। আমি এটা দাবি করবো না যে আমাদের কোনো ভুল ত্রুটি নেই। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি আছে। এবং আপনি জামাত এইবার যারা বিরোধী দলের সংসদ সদস্য আছেন তাদের দেখবেন যে আপনার হচ্ছে যে অধিকাংশ 7-8 জন ছাড়া বাকি সবাই হচ্ছেন নতুন। তো এই বাস্তবতা আছেন। এরপরও আপনি দেখবেন এই বিরোধী দল হিসেবে জামাত ইসলামী যে ভূমিকাটা রাখছে, এটা আমরা আগে যেটা চিন্তা করতাম যে বাংলাদেশের বিরোধী দল মানে হচ্ছে যে বিরোধিতার জন্য বিরোধিতা, বা বিরোধী দল মানে হচ্ছে জ্বালা পোড়াও, বয়কট, অবরোধ এগুলো। কিন্তু এটা দেখে আমরা বিরোধী দলকে মূল্যায়ন করতে শিখেছি এবং সে দৃষ্টিতে আমরা অনেকে মূল্যায়ন করি। কিন্তু বিরোধী দলের ভূমিকা তো সেটা না। বিরোধী দলের ভূমিকা কি? বিরোধী দল সংসদকে কার্যকর করবে। আপনি দেখেন জামাত ইসলামী আজ পর্যন্ত যে 2টা অধিবেশন হয়েছে সেখানে উপস্থিতির দিক থেকে, বক্তব্যের দিক থেকে এবং এটাকে জনগণের কাছে আকর্ষণীয় একটা জায়গায় নিয়ে গেছে। মানুষ সংসদ শুনে, এবং সেটা যদি বিরোধী দল অংশগ্রহণ না করতো তাহলে এই সংসদ কার্যকর হতো না। আপনি দেখবেন জামাত ইসলামী শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা না করে জামাত ইসলাম বিকল্প প্রস্তাব দিচ্ছে, যেটা স্পিকার স্বয়ং বলছেন যে আমি কখনো এর আগে 7ম সংসদে আমি 7ম সংসদ, আমি এর আগে কখনো দেখি না বিরোধী দলের সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়। আপনি দেখবেন জামাত ইসলামী বিরোধী দল হিসেবে শুধুমাত্র সরকারের সমালোচনা করে না, সরকারকে ধন্যবাদও দেয়। সরকার যখন চীন সফর করেছে, বুঝতে পারছি, মানে আমরা বোটা থেকে এটা এভাবে ধরতে পারি যেভাবে আমরা বিরোধী দলকে দেখে আসছিলাম, জামাতে ইসলামী সহ 11 দল ঐক্যের পক্ষ থেকে বিরোধী দল হিসেবে যারা আছেন তারা আসলে একটু ব্যতিক্রমী এবং শক্তিশালী ভূমিকা রাখছে। আপনি বলছেন যদি আপনারা দাবি করছেন শতভাগ সফল নন। আমি আলাপটা এখানে থামাই, কারণ আমার হাতে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে যেটা আসলে এখনো কনফার্ম হয়নি, কিন্তু একটা ধারণা চলছে যে আগামী সপ্তাহে দিল্লি যেতে পারেন আমাদের প্রধানমন্ত্রী। 2 দেশে তেমন প্রস্তুতির কথা বলা হচ্ছে এবং একটা সম্ভাব্য দিন সেটাও ফিক্স করা হয়েছে 22 এবং 23 আগস্ট। এটা মূলত ঢাকা দিল্লির কূটনৈতিক এবং রাজনৈতিক সূত্রগুলো বলছে, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কনফার্ম করেননি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আমরা ফলো করছিলাম, সেখানে তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে ধারাবাহিক প্রতিবেদন চলছে। 2 দেশের প্রধানমন্ত্রী কি ইস্যুতে বৈঠক করবেন, কোথায় করবেন সেগুলো নিয়েও এক ধরনের নানা জল্পনা কল্পনা চলছে তাদের গণমাধ্যমে। এই যখন প্রেক্ষাপট, আমি একটু অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল আপনার একটা মতামত নিতে চাই, এবং আমি ইসলাম কাগজে আপনি তো আলাপে আছেনই। আমরা প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে নানামুখী তথ্য পাচ্ছি এবং যতদূর বোঝা যাচ্ছে হয়তো এই সফরটি হবে, কিন্তু এই সফরটি হওয়ার ঠিক 2 দিন আগে আমরা বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের একটা বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন শেখ হাসিনা ইস্যুতে সলিউশন না হলে, প্রত্যার্পণ ইস্যুতে সমাধান না হলে প্রধানমন্ত্রী যেতে পারবেন না দিল্লিতে। মানে বিরোধী দলের অবস্থান এটা, এবং প্রধানমন্ত্রী যেতে পারেন এরকম ধারণাও চলছে। কোনো সংকট আপনি দেখেন কিনা দেশ কিংবা দেশের বাইরে, বৈশ্বিক বা আন্তর্জাতিক? জি, ধন্যবাদ, এবং ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে, সময় উপযোগী একটি বিষয় নিয়ে আলোচনার জন্য। আমি এটাতে কোনো সংকট দেখছি না। সংকট সমাধানের জন্যই আলোচনার প্রয়োজন। আর এটা আমাদের ভুলে গেলে হবে না, ভারত আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র। উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া। ভারত আমাদের জন্য, যেমন ভারত সুসম্পর্ক, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক প্রয়োজন, পাশাপাশি ভারতেরও আমাদের সাথে সুসম্পর্ক প্রয়োজন, এবং সেটাকে পর্যালোচনা করে সেটাকে বিবেচনা করেই কিন্তু আপনি দেখেন ভারতের এখানে যিনি হাই কমিশনার আছেন ইতিমধ্যেই কিন্তু আমন্ত্রণ পৌঁছিয়েছেন ভারতে ভিজিট করার জন্য, এবং এটা আমরা পজিটিভ জেস্চার হিসেবেই দেখছি। আপনি দেখেন 2 দেশের মধ্যে, প্রতিবেশীর মধ্যে এবং বহির্বিশ্বের সাথে সমস্যা হতে পারে, এবং সমস্যাটা সমাধানের পথ কি? সমাধানের পথ হচ্ছে আলোচনা।
এবং এইটা আপনি দেখেন যে আগে বাংলাদেশে যেমন একমুখী একটা পররাষ্ট্রনীতি ছিল এবং একমুখী একটা ডিপেন্ডেন্সি পররাষ্ট্রনীতি ছিল। আপনি দেখেন জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আমরা যে বিভিন্নমুখী পররাষ্ট্রনীতি, আমরা কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে চায় না। এটা কিন্তু ইতিমধ্যে 6 মাসে এটা আমরা ঠিক আছে, আমাদের কাছে আমাদের যে পররাষ্ট্র নীতি এখন আমরা যে অবস্থানে আছি তাতে আমরা এই অবস্থানে থাকবো যে আমাদের বাংলাদেশ ফার্স্ট, এবং সবচেয়ে বড় কথা আমরা কোনো ক্লায়েন্ট স্টেট হতে চাই না। আমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার সেটা লেখা আছে, কিন্তু আমাদের অবস্থানটা তো পরিষ্কার করতে হবে। আমরা নেগোসিয়েশন করব, ভারতের সঙ্গে আলোচনা হবে, চুক্তি হবে, নানা কিছু হবে, কিন্তু সেইটা একটা বর্ডার লাইন দিয়ে দিলেন বিরোধী দলের পক্ষ থেকে যে আগে শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুটার সমাধান হবে, তারপর প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। এটা ঠিক হচ্ছে কিনা? এটা করতে হলেও তো আলোচনার প্রয়োজন না, এবং সেটা তো কন্ডিশনাল হতে পারে না। স্বাভাবিকভাবে আমরা যখন কিছুদিন আগে দেখেছি শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছে, এটা বাংলাদেশ থেকে কিন্তু আপত্তি জানিয়েছে, এবং এটার প্রেক্ষিতে কিন্তু ভারতও এটার একটা ব্যাখ্যা দিয়েছে। তা আমার কাছে মনে হয় যে কোনো সমস্যা হতে পারে দুদেশের মধ্যে, কারণ আমাদের তো দেখেন সেই ইন্ডিপেন্ডেন্স তারও আগে থেকে আপনি যদি দেখেন ঐতিহাসিক সম্পর্ক, এবং দুদেশের জন্য এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ, সেজন্য আলোচনার প্রয়োজন। কাজে ভিজিট করার আগে, আলোচনার আগে প্রি কন্ডিশন নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। আমার কাছে মনে হয় আগে বরফ আইস মেল্টিং। এখানে একটু পরিষ্কার হয়ে আসি, অ্যাডভোকেট মাহমুদুল হক, নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন এটা কি ব্যক্তি নাহিদ ইসলামের কথা নাকি এটা 11 দলীয় ঐক্যের কথা? ধন্যবাদ। আসলে নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন, আমি এটা যদি 11 দলের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে বলতেন তাহলে তো সেইভাবে 11 দলের জোটের প্রোগ্রাম হয়ে তাকে ওইভাবে প্রেস ব্রিফিং করা হয়েছে। এটা তো নির্ণয় দল একটা দলের একটা প্রোগ্রামে এই কথাটা বলেছেন, বক্তব্যটা দিয়েছেন। এখন যেহেতু তিনি বক্তব্য দিয়েছেন, বিরোধী দলের চিফ হুইপ, আমি কথা বলবো না যে এটা বিরোধী দলের বক্তব্য না, বা হচ্ছে যে এটা একেবারে ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এখানে কয়েকটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে অবশ্যই আলোচনা দরকার, কিন্তু আলোচনার পাশাপাশি তো আপনাকে সেই সদ ইচ্ছাটাকেও দেখানো দরকার। আমাদের একটা নেইবারিং স্টেট হিসেবে বা কান্ট্রি হিসেবে ভারতের যে সদিচ্ছা সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই যে প্রথম আপনি বলেন যে সরকারকে যে আমন্ত্রণ পত্রটা দিল, সে আমন্ত্রণ পত্রে যেখানে তারেক রহমানকে প্রাইম মিনিস্টার হিসেবে স্বীকৃতি দেওয়া হলো না, তাহলে ওনারা কি এখনো কি শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার মনে করেন? এটা কি ব্যাখ্যা দেবেন? এটা কি ভুল? এটা কে বলেছে স্বীকৃতি দেওয়া হলো না? তারা তো এই দেশে এসে স্বীকৃতি দিয়ে গেছে। জি না, এটা দিয়ে গেছেন পাশাপাশি না, আপনি এটা আমি এরপর হচ্ছে যে ধরেন আমাদের এই গত ফেসিবাদ যে পরিবার যেভাবে বাংলাদেশের গাঁড়ে বসছিল, সেটা তো ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছিল, এবং সেটা না হলে শেখ হাসিনা এই এতটুকু ফেসিবাদ রাষ্ট্র কায়েম করতে পারতেন না। কিন্তু শেখ হাসিনা পলাতক হিসেবে ইন্ডিয়াতে যাওয়ার পরে অ্যাডভোকেট মাহমুদুল হক, এই যে ইস্যুগুলো বলছেন, এই ইস্যুগুলো সলভ করার জন্যই তো প্রধানমন্ত্রী ভারত সফরটা তো জরুরি, কিন্তু মুশকিল হচ্ছে যেখানে মানে সফরটা এই যে মাহফুজুল হক একটু কথা বলি, এই যে সফরটা হচ্ছে, এই সফরটা কার উদ্যোগে হচ্ছে? না, এইখানে আপনার যে সম্মেলন, সম্মেলন না সম্মেলন না, কথাটা কিন্তু সম্মেলন কিন্তু পরবর্তীতে। না, সম্মেলন আসতেছে কি উদ্দেশ্যে? মানে হচ্ছে যে ওই ব্রিক্সের যে সম্মেলন, সেটা হচ্ছে যে সেই সম্মেলন উপলক্ষে তো তার সফরটা এখন হচ্ছে, কিন্তু আগে তো এটা মনে হয় এটা একেবারে সম্পূর্ণরূপে দ্বিপাক্ষিক একটা বিষয় নিয়ে এই সফরটা হচ্ছে। না, এটা আগে কথা ছিল, কিন্তু সেটা কিন্তু তখন হয় নাই, এবং সেটা আমি একটু ব্যারিস্টার আবু সাইদ একটা ছোট্ট মতামত দিতে চাই। আমি আসবো নিশ্চয়ই, আমার কাছে আসবো। অ্যাডভোকেট মাহফুজুল হক, আপনার কাছে আসবো। অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন ব্যারিস্টার আবু সাইদ, মানে একটা হলে আরেকটা হবে, একটা করে আরেকটা করতে হবে, অর্থাৎ শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুটার সমাধান করতে হবে, তারপর প্রধানমন্ত্রী সফরে যাবেন। আমি ধরলাম এটা নাহিদ ইসলামের ব্যক্তিগত মতামত, কিন্তু দিন শেষে তার আরেকটা পরিচয়, তিনি বিরোধী দলীয় চিফ হুইপ, কাজে তার বক্তব্য বিরোধী দলের বক্তব্য হতে পারে, এরকমটা অনেকেই তো ফিল করবেন, মনে করবেন। আপনি আসলে কি দেখছেন? মানে প্রধানমন্ত্রী সফরের মধ্যে দিয়েও তো আসলে প্রত্যার্পণের ব্যাপারটা সলভ হয়ে যেতে পারে। জি
সফরের যে বিষয়টি সেটা আসলে এটার ডাইমেনশনটা দু ধরনের। একটা হচ্ছে যে দ্বিপাক্ষিক ভিত্তিতে সফর, অর্থাৎ ভারতে সফর করবার জন্য তাকে যে জয়সওয়াল আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রতিনিধি হয়ে, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে ব্রিক্সে আপনার আউটরিচ মিটিং এ অংশগ্রহণ করবার জন্য। এখন ব্রিক্সে অংশগ্রহণ করবে কিনা বাংলাদেশ, সেটা বাংলাদেশ তার স্বার্থের বিষয়টা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে আমি অনেক আলোচনা করতে পারি, কিন্তু আমার বিশ্বাস যে আপনি হয়তো আমাকে সেই সময়টা অ্যালাউ করবেন না। ব্রিক্সে আউটরিচ মিটিং এ অংশগ্রহণ করবার প্রয়োজনীয়তা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না আছে। তবে দ্বিপাক্ষিকভাবে ভারতের সাথে যে সফরের যে বিষয়টা, বাংলাদেশের যারাই প্রতিবেশী আছে প্রত্যেকের সাথেই তো বাংলাদেশ একটা সুসম্পর্ক গড়ে তুলতে চায়, এই ভিত্তিতে যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, স্বার্থটা আদায় করবার জন্য কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কটা সুসংহত হওয়া প্রয়োজন। এবং একটা নতুন সরকার এলে, বিশেষ করে একটা রেজিমের পর যেখানে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না, ফ্যাসিবাদ ছিল এবং আধিপত্যবাদের দাসত্ব করেছিল একটা সরকার, তারপরে যখন একটা বিএনপির গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো, তাহলে সঙ্গত কারণে প্রতিবেশীদেরও একটা প্রত্যাশা থাকতে পারে যে বিএনপির যিনি সরকার প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান, তিনি প্রতিবেশী দেশগুলো সফর করবেন, সেটার মধ্যে ভারতও পড়ে। তাহলে সেই ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে ভারত সফর করবার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কন্ডিশন থাকতে পারে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। শেখ হাসিনার বিষয়টা তো কেবল শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতেরও বিষয় না, এটার সাথে আন্তর্জাতিক আইনেরও কিছু ইমপ্লিকেশন এবং ইমপ্লিমেন্টেশনের বিষয় আছে। তো ভারতের থেকে শেখ হাসিনা যে আচরণগুলো করছে, যে কর্মকাণ্ডগুলো করছে, সে বিষয়ে বাংলাদেশ তো আপত্তি জানিয়ে আসছে। তো এই জায়গাটাতে যদি ভারত এবং বাংলাদেশের ভেতরে একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, সফরের মাধ্যমেই হোক, দুদেশের যোগাযোগের মাধ্যমেই হোক, তাহলে পরে আমি মনে করি যে দুদেশের জন্য প্রফেসর ইসলাম যেটি বলেছেন, এটা শুধুমাত্র বাংলাদেশের প্রয়োজনেই যে তা নয়, ভারতের প্রয়োজনেও কিন্তু ভারতকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। বাংলাদেশের অবস্থানটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবার পর কোন জায়গাটায় গেছে, সেটা কিন্তু ভারত অনুধাবন করতে একদম। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। ব্যারিস্টার আবু সাহেব এবং অ্যাডভোকেট মোহাম্মদ শাহ মাহফুজুল হক, অনেক ধন্যবাদ। একটা দীর্ঘ সময় আপনারা ছিলেন এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাদেরকে পাবো এবং আরো মতামত শুনতে পারবো। এনডিটিভি ইতোমধ্যে একটা রিপোর্ট করে ফেলেছে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বৈঠকে কি কি বিষয় থাকতে পারে, কি কি বিষয় থাকা উচিত বলে আপনার সাংবাদিকতার চোখ দিয়ে মনে হয়? ছোট করে আপনার এটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে প্রথম ভারত সফর। আচ্ছা, এই ভারত সফরে আমাদের এই 6 মাসের একটা সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের। আচ্ছা, এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে ভারতের একটা সম্পর্ক আমরা বুঝি। এর আগে 16-17 বছর ভারতের সঙ্গে যে সম্পর্ক, সবগুলো মিলে যদি আমরা একটু আলোচনা করতে যাই, তাহলে এক এক সময় এক এক রকম পরিস্থিতি ছিল। এখন নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা হলো যে বাংলাদেশ থেকে একজন ফ্যাসিবাদী সরকারের প্রধান যিনি ছিলেন, তিনি জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পরে তিনি সেখানে যে আশ্রয় নিয়েছেন, এবং আশ্রয় নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন সময় এমনভাবে বক্তব্য দিচ্ছেন যাতে বাংলাদেশে যারাই সরকারে থাকুক না কেন তাদের জন্য একটি অস্বস্তিকর একটা জায়গা। আমার মনে হয় যে একটা জায়গায় যেহেতু প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবং দুইজনের মধ্যে যে আলোচনা, সেই আলোচনাটা কি হবে, আমাদের বর্ডার ইস্যু আছে। ফার্স্ট এজেন্ডা কি হওয়া উচিত? প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের যে অবস্থানটা আগে যে জায়গায় ছিল সেখান থেকে ঘুরাই নিয়ে আসতে হবে, যে তুমি এবং আমরা দুইজনই সমানভাবে একে অপরের দিকে যেন সমান চোখ দিয়ে দেখতে পারি, সমান সমান আমাদের সম্পর্কটা থাকতে হবে। কেউ দাদাগিরি করতে পারবে না। এখানে প্রথম আলোচনাটা এখানে আসতে হবে। সীমান্ত আমরা আমাদের যে ফরেন স্ট্র্যাটেজিটা সেট করলাম সেটাকে জানিয়ে দেওয়া যে তোমরা কিন্তু একবার আমাদের কথা দিয়ে গেলে যে শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করতে পারবে না, তার রাজনীতি করতে পারবে না। কিন্তু পরের দিনই দেখলাম যে সে 5 তারিখেই একেবারে ওপেন করে দেওয়া হলো, শেখ হাসিনা ওপেন বক্তব্য দিয়ে দিলেন, যদিও অডিও, কিন্তু এই যে জায়গা থেকে সরে আসা হলো, কিন্তু সাথে সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো
যে তোমার কাছ থেকে আমরা এটা আশা করি নাই। তুমি যদি হাসিনা কার্ড খেলো তাহলে তোমার সঙ্গে তো আমার সম্পর্ক হতে পারে না, তোমার সঙ্গে সম্পর্ক হবে আমার সমানে সমান। আচ্ছা, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এর বাইরে আর অন্য কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা আছে বলে আমি জানি। শেষ আলাপে একটু ঢুকতে চাই অধ্যাপক মিথিল, আমরা আপাতত এই আলাপে এখানে থামি, কারণ একটা আন্তর্জাতিক অঙ্গনের একটা বড় খবর আছে যেটা আপনার সঙ্গে আলাপ করতে ভীষণ ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে সোনম ওয়াংচুক তিনি ইতোমধ্যে ভারতের দ্বিতীয় স্বাধীনতার ডাক দিয়ে ফেলেছেন এবং তিনি আসলে ককরোচ জনতা পার্টির যে আন্দোলনটা ছিল শিক্ষার্থীদের প্রশ্ন ফাঁস হয়েছে এটার প্রতিবাদে, যেটা পরবর্তীতে ঝাড়খণ্ডেও হয়েছে এবং রণাঙ্গনে পরিণত হয়েছে, তারা এখন দ্বিতীয় স্বাধীনতার ডাক দেখেছে। আপনি ভারত জুড়ে আসলে কি ধরনের পরিস্থিতি দেখছেন? আপনি আসলে যে ইস্যুটা এখন ভারতে হতে যাচ্ছে, আপনি দেখেন বাংলাদেশে আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল কোটা বিরোধী, এটা দিয়ে শুরু হয়েছিল। আসলে ব্যাপার কি এটা ছিল অন্তর্নিহিত। আপনি যদি দেখেন 16-17 বছর ফ্যাসিস্ট শাসন আমল, এটারই কিন্তু বহিঃপ্রকাশ ছিল। আমি যেটা বলতে চাই, সবসময় বলি, আসলে রাস্তায় পেট্রোল আগেই ঢালা ছিল, জুলাই এসে দেয়াশালা এটা জ্বালানো হয়েছে এবং সেজন্য আমরা দেখেছি জুলাই কিভাবে স্ফুলিঙ্গটা হয়েছে। একইভাবে আপনি যদি ভারতের প্রেক্ষাপট দেখেন, দীর্ঘ সময়ে মানুষের ডিপ্রাইভেশন আছে পলিটিক্সে। আপনি যদি দেখেন বিশেষ করে রিসেন্টলি যেটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন সহ আরো বিভিন্ন জায়গায় বিশেষত জাতিগত ধর্মগত কিছু ইন্টারনাল কনফ্লিক্ট আছে। এইগুলো সব মিলেই রাজনৈতিক দলগুলো যখন স্বাভাবিকভাবে একটা দেশে যখন স্বাভাবিকভাবে ধরেন নিয়মতান্ত্রিক পন্থায় প্রচারণা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যে ব্যাহত হয়, কোন রকম সরকার থেকে বাধার সম্মুখীন হয়, এইগুলো সহ সবকিছু মিলে ছাত্রছাত্রীরা যথার্থই আপনি যে আন্দোলনটা দেখেন সেগুলো যদিও এখন পরীক্ষা প্রশ্নপত্রের পাশের ইস্যু ছিল, ব্যাপারটা কিন্তু এই না এটা এবারেই হয়তো হয়েছে। আপনি ডিপ্রাইভেশন আর ডিসক্রিমিনেশন যখন থাকে এবং দীর্ঘ সময়ে যখন একটা দেশে একটা সোসাইটিতে মানুষ বঞ্চিত হয়, মানে আমি তো একটু সুনির্দিষ্ট বলে আপনি আসলে কি ধরনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন ভারতে ঠিক এই মুহূর্তে যদি এভাবেই চলতে থাকে? আসলে ইনফ্যাক্ট হচ্ছে আমি নেবারিং স্টেট হিসেবে বাইরে থেকে যদি একটা মন্তব্য করে ফেলি, যেটা আমরাও স্বভাবতই বরদাস্ত করি না, যে বাংলাদেশ ভারত থেকেও কেউ বাংলাদেশকে নিয়ে এমন প্রেডিক্ট করুক, কমেন্টস করুক যে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে চলে যায়। আমরা একটা বিশ্লেষণ জানতে চাই যে এরকম পরিস্থিতি গেলে এরকমটা ঘটতে পারে, এই বিশ্লেষণ তো করা যেতে পারে, তাই না? এটা আমার কাছে মনে হয় যে আপনি সাউথ এশিয়াতে সারাউন্ডিংস এর আউটপুট যেটা আমরা জুলাই রেভলিউশন দেখেছি, সেরকম কিছু কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে। আমার কাছে সেটাই মনে হয়। অনেকে এটা স্পষ্ট করে বলেন যে ভারত এমন বহু বৈচিত্র্যের একটা দেশ যেখানে এক একটা স্টেটের এক এক ধরনের মাইন্ডসেট থাকে, সমস্ত মাইন্ডসেট একত্রে করে একটা জনবিস্ফোরণ তৈরি করা, একটা বিক্ষোভ দানা বাঁধা। আমাদের জুলাই আন্দোলনে যেটা ঘটেছিল সেটা ভারতে হওয়াটা খুব একটা সহজ, এটা অনেক বিশ্লেষকরা বলেন আর কি। না, আসলে এক একটা দেশের এক একটা প্যাটার্নই হয়, এমন না যে বাংলাদেশে যেভাবে হয়েছে সেভাবেই হবে। কিন্তু আপনি দেখেন একটা সরকার এক্সিস্টিং গভর্নমেন্ট যখন থাকে, সেটার এগেইনস্টে যদি জনবিস্ফোরণ এবং জনমত যখন আলটিমেটলি শূন্যের কোঠায় নামে এবং খারাপ পরিস্থিতি হয়, তখন কিন্তু এটা অনেকভাবেই ঘটতে পারে। আপনি দেখেন যেটা মিডল ইস্টে হয়েছে আরব বসন্ত, সাউথ এশিয়ার প্যাটার্ন কিন্তু একরকম ছিল। এবং আপনি দেখেন একটা সময় আপনি যদি দেখেন অন্যান্য দেশে যেগুলো হয়েছে সেগুলোর প্যাটার্ন কিন্তু একদম আমার হাতে সময় নেই, আমি একটু সবশেষ আমি একটু বলতে চাই, আমি অ্যাড করতে চাই। আমরা পৃথিবীতে ফ্যাসিবাদের মানে বিদায় কিভাবে হয়েছে তার কিছু উদাহরণ কিন্তু আমরা ইতিপূর্বে আমরা দেখে এসেছি। যেমন ইতালিতে হয়েছে, মুসোলিনি দীর্ঘদিন ধরে কিন্তু ক্ষমতায় ছিল, কেউ কিন্তু বলতে পারে নাই যে মুসোলিনিকে বিদায় দেওয়া চারটিখানি কথা না হয়েছে। এরকম আরব বসন্তে আমরা দেখেছি যে বছরের পর বছর চালিয়ে গেছে, 30 বছর পরে যে কিন্তু তাকেও ক্ষমতা থেকে যেতে হয়েছে। আমাদের দেশে 17 বছর পরে যেতে হয়েছে। ভারতের ব্যাপারটা হলো এরকম, সেখানে একেবারে ভেতর থেকে আমরা দেখতে পেলাম যে আগেই শুনেছি যে ভেতরের থেকেই রাজনীতিটা পরিবর্তন হয়ে সারা দেশে একটা হিন্দুত্ববাদী কায়েম হয়েছে। এখন নতুন করে যে জিনিসটা আসছে, এই ককরোচ জনতা পার্টি আসার পরে বাবা করে স্বেচ্ছা কি বলে আরএসএস, না আরএসএস, মা করে হচ্ছে বিজেপি, আর সেইখানকার সন্তান করে যাচ্ছে এখন ককরোচ জনতা পার্টি। অর্থাৎ এখানেও এই যে ককরোচ জনতা পার্টি মাঠে নামার ফলে হয়েছে কি,
ওখানকার ছেলে মেয়েদের ভিতর থেকেও রাজনৈতিকভাবে তাদের একটা পরিবর্তন কিন্তু আসছে। গুপ্ত বিজেপি ছিল না, এটা ঘরের মধ্যে থেকে আচ্ছা। এই সেদিনকেও দেখলাম আমি কয়েকটা রিপোর্টের মধ্যে গুজরাট থেকে চলে আসছে, মা বাবা দুইজনই বিজেপি করে, এই সন্তান চলে যাচ্ছে ককরোচ জনতা পার্টিতে, অর্থাৎ তারাও ভিতর থেকে তাদের কিন্তু পরিবর্তনগুলো আসছে। এই পরিবর্তন 30 সেকেন্ড প্লিজ, 30 সেকেন্ড তবে কিছু ভিতর 30 সেকেন্ড এটাই হচ্ছে নিউ ডাইমেনশন। আপনি দেখেন এই জেনজির যে চয়েস ডিফারেন্ট, তারা যে আসলে টলারেন্স ডিফারেন্ট, সেটাই কিন্তু রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। বাবার জেনারেশন দাদার জেনারেশনের চেয়ে এখনের জেনারেশন যে ডিফারেন্ট, এটাই কিন্তু একটা আমার কাছে মনে হয় একটা নিউ ডাইমেনশন। একদম, আমি আপনার এই মতামতটা নিয়ে এই অবজারভেশন নিয়ে আলাপটা শেষ করি। অনেক ধন্যবাদ তৌফিক ইসলাম মিথিল এবং আমিনুল ইসলাম কাগজি। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাদেরকে পাবো এবং আরো কথা বলার সুযোগ হবে। এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ, একটা দীর্ঘ সময় ছিলেন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবার হাজির হবো আমরা ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।